গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা ক্লাস 10-এর গ্যাসের ধর্মের অঙ্ক করছিলাম। তো লাস্ট যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি। দেখো কোশ্চেনটা কি বলেছে, 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সিসি। 400 সিসি কি আয়তন? এটা হচ্ছে আয়তনের সিজিএস একক। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার এটার মানে। আচ্ছা, সমচাপে অর্থাৎ চাপ একই আছে, চাপের চেঞ্জ হয়নি, আগেও যা চাপ ছিল এখনো তাই চাপ আছে, অর্থাৎ প্রাথমিক চাপ P1 এবং অন্তিম চাপ P2 দুটোই একই, আমি ধরে নেব সেটা P। যাই হোক, বলেছে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত। দেখো, যে কোনো অঙ্কে প্রথমে অঙ্কটা পড়ে আমাকে অঙ্ক তো মানে তো বুঝতেই হবে, তার সঙ্গে দেখতে হবে সেই অঙ্কে যে ভ্যালু বা ডেটাগুলো দেওয়া আছে সেগুলো একই এককে আছে কিনা। যেমন এইখানে উষ্ণতাটা রয়েছে সেলসিয়াসে, এখানে উষ্ণতাটা রয়েছে ফারেনহাইটে, তাহলে আমাকে কাজ বাজ করতে গেলে সব একই এককে নিয়ে যেতে হবে। সেই জন্য এই ফারেনহাইটের উষ্ণতাটা আমরা আগে সেলসিয়াসে কনভার্ট করে নেব, তারপরে আবার সেটাকে কেলভিনে নিয়ে যেতে হবে, কারণ এই অঙ্কর ক্ষেত্রে আমি প্রথম দিনই বলেছিলাম সমস্ত তাপমাত্রা কেলভিনে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তাহলে করা যাক। এই ফারেনহাইট 68 ডিগ্রি ফারেনহাইটটাকে সেলসিয়াসে নিয়ে যাব। তো সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক আমরা জানি, কি জানি? আমরা জানি C/5 is equal to F minus 32/9, যেখানে C is equal to সেলসিয়াস স্কেলের উষ্ণতা, C is equal to সেলসিয়াস স্কেলের উষ্ণতা, আর F is equal to ফারেনহাইট স্কেলের উষ্ণতা, ফারেনহাইট স্কেলের উষ্ণতা। বোঝা গেল? তাহলে এখানে কিসের মান বলে দিয়েছে? ফারেনহাইটের মান। সুতরাং 68 ডিগ্রি ফারেনহাইট এইটা যদি আমি সেলসিয়াসে বের করতে চাই, তাহলে এই সূত্রের মধ্যে F এর বদলে 68 লিখব। এখানে F is equal to 68 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং এইটা যদি এই ভ্যালুটা যদি এই সূত্রে বসাই, তাহলে পাবো C/5 is equal to 68 minus 32/9। বুঝেছো না বুঝছো নি? তাহলে এখান থেকে আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণটুন করলে 9C is equal to 68 into 5, 5 8 40 এর 0 হাতে হলো 4, 5 6 30 7 4 34 এর 4 হাতে হলো 3, মাইনাস 5 গুণ 32, 5 দুগুণে 10 এর 0 হাতে হলো 1, 3 5 15 একে 16 6 160, 5 দুগুণে 10 0 হাতে হলো 1, 3 5 15 16 6, ঠিক আছে। 5 8 40 0 হাতে হলো 4, 5 6 30 7 4, ঠিক আছে। তাহলে 9C is equal to কত বেরালো? 9C is equal to 340 থেকে 160 বাদ দিলে কত থাকে? 340, তার থেকে 160 বাদ 180। সুতরাং C is equal to কত হবে? 180/9, 9 কে 9, 9 দুগুণে 18, অর্থাৎ C is equal to 20 ডিগ্রি সেলসিয়াস। 20। সুতরাং আমি কি পেলাম? সুতরাং দেখলাম 68 ডিগ্রি ফারেনহাইট এইটা সেলসিয়াসে নিলে হবে 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝে গেছো? এবার আমি বলেছি যে গ্যাসের সূত্রের অঙ্ক, সে বয়েলের সূত্র হোক, চার্লসের সূত্র হোক, যাই হোক না কেন, একটা মাত্র সূত্র দিয়ে সেই অঙ্ক হবে। কি হবে? আমরা জানি কোন সূত্র? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। আমরা জানি P1 V1 by T1 is equal to P2 V2 by T2। কোনটা কি? যেখানে P1 হচ্ছে প্রাথমিক চাপ, P2 হচ্ছে অন্তিম চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, V2 হচ্ছে অন্তিম আয়তন, আর T1 হচ্ছে
প্রাথমিক উষ্ণতা, আর T2 হচ্ছে অন্তিম উষ্ণতা, অবশ্যই কেলভিন স্কেলে। আচ্ছা, এখন এইখানে কার কার মান বলে দিয়েছে। এখানে P1 এর মান আমি ধরে নিই যে P, ধরি এখানে P1টা P, মানে প্রাথমিক উষ্ণতা P, সুতরাং P2 সেটাও P, কারণ সমচাপ বলে দিয়েছে, মানে পড়ে বুঝতে হবে কোশ্চেন। সমচাপ মানে আগেও যা চাপ ছিল এখনো সেই চাপ, সেই জন্য দুটোই P লিখেছি। আচ্ছা, V1 কত? V1 মানে আয়তন, এই যে এত ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন, তাহলে 400, V1 হচ্ছে 400। V2 কত? V2 ওই গ্যাসের আয়তন কত বের করতে বলেছে, V2 তোমাকে বের করতে বলেছে। T1 কত? T1টা হচ্ছে বলে দিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে করতে হবে, তাহলে ডিগ্রি থেকে কেলভিনে নিতে গেলে 273 যোগ, তাহলে 270, 80, 85, 86, 88, 288 কেলভিন। বুঝেছো না বোঝোনি? 270, 80, 85, 88। আর T2 কত? T2 আমি বের করলাম 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে এটা কেলভিনে নিলে 20 প্লাস 273, 270, 293, 293 কেলভিন। এইবার এই সমস্ত মান এই সূত্রে বসিয়ে দাও, সেখান থেকে V2 এর মান বের করো, তাহলে এই অঙ্ক উত্তর পেয়ে যাবো। তাহলে P1 এর বদলে লিখবো P, V1 এর বদলে লিখবো 400 ডিভাইডেড বাই T1 এর বদলে লিখবো হচ্ছে 288 ইকুয়াল টু P2 এর বদলে লিখবো হচ্ছে P, V2 এর বদলে এটা বের করতে হবে, তাহলে V2 ই রাখবো, আর T2 এর বদলে লিখবো 293। P কেটে যাবে দুপাশ থেকে, তাহলে এটাও কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 200, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 144। আবার 2 দিয়ে কাটো, এখানে 100, এখানে হচ্ছে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 7 12, 6 দুগুণে 12, 25 দুগুণে 50, এখানে 18 দুগুণে 36 হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে V2 কত বেরাচ্ছে? V2 বেরাচ্ছে 25 ডিভাইডেড বাই 18, আর এইটাই পাশে আসলে গুণ হয়ে যাবে 293। দেখো তো কাটাকুটি যাচ্ছে কিনা। কাটাকুটি গেলে ভালো, না হলে গুণ করে করতে হবে। আচ্ছা, 25/18 মানে কত? 25/18 আমি করি আগে। 25/18, 18কে 18, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 বাজে, 2 মিলে গেল। ঠিক আছে, তাহলে পয়েন্ট দিয়ে 0 আনলাম, 70, 3, 3 8 24, 4 হাতে হলো 2, 3 3 54, 6 বার যাবে, 6 বার যাবে, 6, 7, 16। পয়েন্টের জন্য একটা 0 নিতেই পারি, 160। আচ্ছা, 8 বার যাবে, 8 আর 8 64, 4 হাতে হলো 6, 8 কে 8, আর 6 14, 4 হাতে হলো 144, যাই হোক 1.38, তারপরে আরো এরকম যাবে। যাই হোক, আমি 1.38 নিলাম, পয়েন্টের পরে 2 ঘর, 1.38 ইন্টু 293, এটা করলে কত হয় বলো? এটা করলে কত হয়? 293 আর 138 গুণ করো, গুণ
3/24/4। পয়েন্টের পরে দুই ঘর পরে পয়েন্ট, মানে 404.34। তাহলে 404.34 সিসি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো V2 বেরোবে 404.34 সিসি, সেন্টিমিটার কিউব। যেহেতু প্রথম আয়তনটা সেন্টিমিটার কিউবে ছিল সেই কারণে। বুঝেছো না বোঝনি? এবার উত্তর লিখতে হবে যে সমচাপে 68°F উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে 404.34 সিসি। বুঝেছো না বোঝনি? বলো, না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো। বুঝেছো? নোট করে নাও, পরের অঙ্কে যাব। মুছে দিলাম। পরের অঙ্কটা লেখো, কোন তাপমাত্রায় এবং 800 mm চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন আয়তন 100 সিসি। কোনো তাপমাত্রায় এবং 800 mm চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 100 সিসি। আচ্ছা, একই তাপমাত্রায়, এখানে তাপমাত্রাটা একই আছে, একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন, কোন চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। এই হলো কোশ্চেনটা। কিভাবে করব? দেখো, এত mm চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন এত, বেশ ভালো। আচ্ছা, কোন চাপে ওই গ্যাসের আয়তন এত হবে। আচ্ছা দেখো, এখানে চাপটা 80 mm এ দিয়েছে। কোন তাপমাত্রায় ওই কোন একই তাপমাত্রায় কোন চাপে। আচ্ছা, পিয়নটা বলে দিয়েছে এখানে। দেখো, ওই একই সূত্র দিয়ে অঙ্ক হবে। আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখানে সব লিখে করতে হবে, এখানে সব লিখবে কোনটাকে কি বলে, ঠিক আছে? আচ্ছা, P1টা প্রাথমিক চাপ, V1 প্রাথমিক আয়তন, T1 প্রাথমিক উষ্ণতা, এরকম। তাহলে এখানে দেখো, কোনো তাপমাত্রা এবং 80 mm চাপে, তাহলে P1টা হচ্ছে 80 mm। P1 এর মান কত? এখানে প্রশ্ন পড়ে বুঝতে হবে। P1টা হচ্ছে 800 mm, mm মানে মিলিমিটার। বেশ ভালো কথা। কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 100 সিসি, আয়তন মানে V1 বলে দিয়েছে কত? 100 সিসি। বোঝা গেল? আচ্ছা, একই তাপমাত্রায় কোন চাপে। আচ্ছা, তাপমাত্রা একই আছে, অর্থাৎ
তাপমাত্রা T1 মনে করি টি, ধরি T1টা টি, তাহলে একই তাপমাত্রা T2 সেটাও টি হবে। বুঝেছো না বোঝনি? এবার P2টা তোমাকে বের করতে হবে। এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, বসিয়ে P2 এর মান বের করে নাও। করো। যদি এগুলো সব বসিয়ে দিই তাহলে বলো P1 এর মান হচ্ছে 800, এই যে P1 এর মান। V1 এর মান কত? V1 এর মান 100। T1 এর মান কত? T1 এর মান T। বেশ, আচ্ছা P2 এর মান আমাকে বের করতে হবে। V2 এর মান হচ্ছে V2 এর মান হচ্ছে আচ্ছা আয়তন 100 সিসি। আচ্ছা এখানে V2 হচ্ছে 75 সিসি। এই যে V2 হচ্ছে 75 সিসি, তাহলে V2 হচ্ছে 75, আর এখানে T2টাও টি ক্যান্সেল হয়ে গেল। 25 দিয়ে কাটলে 4 25 100, 3 25 75, তাহলে P2 ইকুয়াল টু কত হবে? 800 গুণ 4 ডিভাইডেড বাই এই 3 এই পাশে চলে আসবে, এইটা হচ্ছে P2 এর মান। এটা করলে কত হবে? 4টা 32, তাহলে এত ডিভাইডেড বাই 3। তার মানে 1066, দেখো P2 এর মান বেরালো, এটা ক্যালকুলেশন করলে P2 1066.66 এরকম বেরাবে। কিসে বেরাবে এককটা? mm এ, এত mm। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখতে হবে যে একই তাপমাত্রায় কোনো চাপে ওই গ্যাসের আয়তন 75, আচ্ছা বলেছে একই তাপমাত্রায় কোন চাপে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে লিখতে হবে একই তাপমাত্রায় 1066.66 mm চাপে ওই গ্যাসের আয়তন এত হবে। উত্তর কি হবে? উত্তর এইভাবে লিখতে হবে যে একই তাপমাত্রায় 1066.66 mm চাপে ওই গ্যাসের আয়তন ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছো না বোঝনি বলো? গ্যাসের অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে? বলো। একটা মাত্র সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে শুধু। না বুঝতে পারলে বলো, আর বুঝতে পারলে আমি মুছে দেবো। বুঝতে পারলে মুছে দেবো, পরের অঙ্কতে যাবো। পরের অঙ্ক দেখো। তিন নম্বর অঙ্কটা বলেছে প্রমাণ উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 500 সিসি। উষ্ণতা স্থির থাকলে উষ্ণতা স্থির থাকলে 700 mm চাপে
700 mm চাপে সেই গ্যাসের আয়তন কত হবে? সেই গ্যাসের আয়তন কত হবে, এই হলো কোশ্চেন। দেখো তাহলে আমরা এটা কিভাবে করব, প্রমাণ উষ্ণতা ও চাপ, বেশ ভালো কথা। নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন, মানে V1টা বলে দিয়েছে এখানে, V1টা বলে দিয়েছে কত, 500 সিসি, ব্যাস পেয়ে গেলাম। উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির মানে কি, আগেও যা ছিল পরেও তাই আছে। তার মানে ধরি T1টা T, তাহলে T2 ও T হবে, আগে আর পরে একই বলেছে, স্থির আছে, সেই কারণে এটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পড়ে আমি বুঝলাম। উষ্ণতা স্থির থাকলে মানে আগেও যা উষ্ণতা ছিল পরেও তাই আছে, প্রাথমিক উষ্ণতাও যা অন্তিম উষ্ণতাও তাই, হয়ে গেল। আচ্ছা, এত mm চাপে সেই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, প্রমাণ উষ্ণতা ও চাপ, বেশ ভালো কথা। আচ্ছা, তাহলে এখানে P1টা বলো তো কত, P1 প্রাথমিক চাপ বলেছে, সেটা হচ্ছে প্রমাণ চাপ। প্রমাণ চাপ মানে আগের দিন আমি পড়িয়েছি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তাই না? 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার। আচ্ছা, এখন 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপ। আচ্ছা, P2 এখানে বইতে বলে দিয়েছে যে 700 mm চাপ, 700 mm, এটাও পারদস্তম্ভের চাপ, বেশ ভালো কথা। তাহলে P1 P2 পেয়ে গেলাম। V1 তোমাকে আয়তন কত, V2 বের করতে হবে, V2 বের করতে হবে। এই হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো আমি বলে দিলাম, P1 P2 V1 V2 T1 T2, ব্যাস। এইবার এই দুটো দেখো একক আলাদা আছে, এটা সেন্টিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে, তাহলে এই দুটোকে আমাকে একই এককে নিতে হবে। তাহলে আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে কি হবে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলি। তাহলে মিলি থেকে সেন্টিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করা মানে, 10 দিয়ে ভাগ করা মানে এটা হয়ে যাবে 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। বুঝেছো না বুঝোনি? মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে নিতে যাই, 10 দিয়ে ভাগ করলে 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হয়ে যাবে, কারণ একই এককে না নিয়ে অঙ্ক করা যাবে না। এবার তুমি এইগুলো সব আমরা যে সূত্র জানি সেখানে বসিয়ে দাও। আমরা জানি কি, আমরা জানি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এখানে মানগুলো বসাও। P1 এর বদলে লিখলাম 76, V1 এর বদলে লিখবো আমি 500, T1 এর বদলে T, হ্যাঁ T2 এর মান 700, মানে ওটা করলে একক চেঞ্জ করলে 70 হয়ে গেছে। V2 এর মান হচ্ছে আমাকে বের করতে হবে, আর T2 ও T, এখানে T কেটে গেল, বেশ ভালো কথা। 0 0 কেটে গেল, সেটাও ভালো কথা। তাহলে V ইজ ইকুয়াল টু কত হবে, 76 ইন্টু 50 ডিভাইডেড বাই এই 7, এই পাশে আসলে নিচে নেমে গেল, এটাই হচ্ছে V2। এটা বের করো কত হয়, 7 দিয়ে কাটাকুটি তো যায় না, তাহলে গুণ করলে কত হবে, 5 6 30 এর 0 হাতে হলো 3, 5 7 35, 36 37 এর 8, এই 5 6 30 এর 0 হাতে হলো 3, 5 7 35, 36 38 এর 8, এই। এবার এটাকে 7 দিয়ে ভাগ, 5 7 35, 3 বাদ যায়, 0 কেটে নিয়ে আসলাম 30, 4 7 28, 29 30, 2 বাদ যায়, 0 কেটে নিয়ে আসলাম, 7 2 14, 3 7 21, 7 2 14, 8 6 20, পয়েন্ট দিয়ে 0 আনো, 7 9 63, 7 8 56, 4 পয়েন্টের জন্য 0 লিখতেই পারি, 4 7 18, 5 7 35, 6 7 42, 5 7 35। যাই হোক, পয়েন্টের পরে 2 ঘর নিলেই হবে। তাহলে V2 বেরালো কত, V2 ইজ ইকুয়াল টু 542.85 সিসি। বুঝেছো না বুঝোনি, এটা হচ্ছে অ্যান্সার। না বুঝতে পারলে বলো। উত্তর লিখতে হবে যে উষ্ণতা স্থির থাকলে এত mm চাপে সেই গ্যাসের আয়তন হবে এত সিসি। বুঝেছো না বুঝোনি বলো, নোট করে নাও। নোট করে নাও, তাহলে পরের অঙ্কতে যাবো। মুছে দিলাম, হ্যাঁ।
পরের অঙ্কটা লেখো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার। একটি গ্যাসের আয়তন 2 লিটার বলে দিয়েছে। বেশ, চাপ স্থির রাখলে কত তাপমাত্রায়? চাপ স্থির রাখলে কত তাপমাত্রায় এর আয়তন 3 লিটার হবে? এই হলো কোশ্চেন। কিভাবে করব? দেখো, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে T1 বলে দিয়েছে। T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিতে হবে। কেলভিনে নিলে হবে কত? 27 প্লাস 273, 270, 80, 90, 300 কেলভিন। 300 কেলভিন, বেশ ভালো কথা। ঠিক আছে, আয়তন V1 বলে দিয়েছে 2 লিটার। চাপ স্থির রাখলে, চাপ স্থির মানে আগেও যা ছিল পরেও তাই আছে। তাহলে ধরি আগের চাপ P1 যদি P হয়, তাহলে P2 সেটাও P হবে। বুঝেছো না বোঝনি? কোশ্চেনে বলে দিয়েছে স্থির চাপ, সেই কারণে। কত তাপমাত্রায় আয়তন? 3 লিটার হবে। আচ্ছা, V2 বলে দিয়েছে 3 লিটার। কত তাপমাত্রায়, মানে T2টা তোমাকে বের করতে হবে। এখানে T2 বের করতে হবে। একই ফর্মুলা আমরা জানি P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। P1 এর মান কত? P। V1 এর মান কত? 2। T1 এর মান হচ্ছে 300। P2 এর মানও P। V2 এর মান হচ্ছে তোমার, V2 হচ্ছে 3 আর T2 বের করতে হবে। বেশ, P ক্যান্সেল, কেটে গেল। তাহলে T2 এই পাশে নিলাম আর এইটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে T2 ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 3 ইনটু এটা ওই পাশে গেলে 300টা উপরে চলে গেল, 2টা নিচে নেমে গেল। T2 এর মান এটা দাঁড়ালো। তাহলে 2 অক্ষে 2, 150 দুগুণে 300, 150 ইনটু 3, 3 15 কত? 45, 450। 3 15 45, তারপরে একটা শূন্য, 450। তাহলে T2 হচ্ছে 450 কেলভিন বেরিয়েছে। তুমি যদি এটা সেলসিয়াসে নিতে চাও, প্রশ্নতে কিছু না বললে তুমি এটা রাখলে উত্তর রাইট। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে তাপমাত্রা কত তাপমাত্রায়, না বলে যদি বলতো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তোমাকে সেলসিয়াসে নিয়ে যেতে হতো। তাহলে সেলসিয়াসে নিয়ে যেতে গেলে কি করব? সেলসিয়াস থেকে যেমন কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হয়, তেমনি কেলভিন থেকে সেলসিয়াসে নিতে গেলে 273 বিয়োগ করব। তাহলে 450 মাইনাস 273, এটা করলে কত হয়? এত ডিগ্রি সেলসিয়াস। এটা সেলসিয়াস হয়ে যাবে। 450 মাইনাস 273 করো, এটা হচ্ছে 7, হাতে হলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7, 8, 9, 10, 11, 12, 7 বার যাবে, হাতে হলো 1, 2, 3, 4, 177। তাহলে 177 ডিগ্রি সেলসিয়াস, এটা অ্যান্সার। বুঝেছো না বুঝুনি? বলো, না বুঝতে পারলে বলো। না বুঝতে পারলে বলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা দেখব চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এদের গাণিতিক রূপ থেকে কিভাবে গ্রাফ আঁকলে গ্রাফের নেচার কেমন হবে সেটা আমরা দেখব। এবং আদর্শ গ্যাসের সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম PV = nRT n মল গ্যাসের ক্ষেত্রে, সেইটারও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লেখচিত্র কেমন হবে, পরের ক্লাসে আমরা সেটা করব। ঠিক আছে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর নতুন ভিডিও করলে সেটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে
বেল আইকনটা চেপে দাও যাতে নতুন ভিডিও পড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেতে পারো। চলো, টাটা।